সবাইকে শুভ সকাল। আমরা হয়তো দেখতে পাচ্ছি আমাদের আজকের লেকচার কমপ্লিটলি ভিজিবল না। নেক্সট স্লাইড। আজকে যেটা আমরা দেখবো সেটি হচ্ছে ডিরেক্ট ডাই। তো এই ডাই সম্পর্কে আমরা এর আগে অর্থাৎ ল্যাব দেখেছিলাম, সেখানে কিছুটা ধারণা ছিল। এই ডাই সম্পর্কে আজকে আমরা জানবো এই ডাইসের বৃত্তান্ত সমূহ। চলো শুরু করি আমরা। তো ডিরেক্ট ডাই আসলে কাকে বলছে? আমরা যদি চিন্তা করি যে ডিরেক্ট ডাই হলো সেই ডাই যেটা ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায়। আমি ডিরেক্ট তাহলে কি কাজও ডিরেক্টই হবে, অর্থাৎ এই ডাইসকে ফেব্রিকের সাথে অ্যাপ্লাই করতে বা অ্যাটাচ করতে বলবো না, অ্যাপ্লাই করতে এক্সট্রা কোনো সাবস্টেন্স কোনো কেমিক্যাল আসলে সেভাবে লাগে না, এটা সরাসরি বর্ণ করে। তো নিশ্চয়ই তাহলে যদি তার এই ধরনের ক্রাইটেরিয়া থাকে তাহলে সেটা ওয়াটার সলিউবলই হওয়া উচিত। তো আমরা একটু দেখি, এখানে বলা হচ্ছে যে ডিরেক্ট ডাইস আর ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল মানে তো আমরা সবাই জানি যে পানিতে ডিসলভ হয়। অ্যানায়নিক ডাইস, অ্যানায়নিক মানে হচ্ছে নেগেটিভ চার্জ, ক্যাটায়নিক হচ্ছে পজিটিভ চার্জ, নন আয়নিক হচ্ছে কোনো চার্জই নাই। ডান। তাহলে এই ডাইসটার নেচার হচ্ছে কি অ্যানায়নিক, অর্থাৎ নেগেটিভ চার্জ যুক্ত। এই ডাইটাকে যদি আমরা পানিতে সলিউবল করি তাহলে এই ডাইটা অ্যানায়নিক চার্জ দেবে। ওয়াটার সলিউবল অ্যানায়নিক ডাই। ডান। and retain sulfonic acid group in the structure, এবং এটার মেইন স্ট্রাকচারটা কি সাধারণত সালফোনিক অ্যাসিড গ্রুপ এখানে যুক্ত থাকে। ডান। So light fastness seems to be good in most cases. Wash fastness suffer due to its water solubility. বলা হচ্ছে এটা লাইট ফাস্টনেস প্রপার্টিস, অর্থাৎ সূর্যের আলোর প্রভাবে এই ডাই দিয়ে রং করলে ডাইস্টার বা কাপড়টার সেরকম ফেড হওয়ার সম্ভাবনা থাকে না, মানে গুড মোটামুটি। বাট এটির ওয়াশ ফাস্টনেস প্রপার্টিসটা খারাপ। কিরকম? যে ধোয়াধুয়ি করলে বা ওয়াশের যতগুলো সার্ভিসেবল অর্থাৎ পানিযুক্ত যতগুলো আছে ওয়াশ ওয়াটার, এগুলোতে সে ব্লিডিং করে। কেন ব্লিডিং করবে বলা হচ্ছে কারণ ডাইটা নিজেই ওয়াটার সলিউবল, পানি পেলেই সে ওয়াটার সলিউবল হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ফাইবারের সাথে যে বন্ডিংটা হচ্ছে সেটা যদি ভেঙে যায় তাহলে সে দ্রুত ওয়াটার সলিউবল হয়ে যাবে, বা ওয়াটার সলিউবলের যে ফোর্স এই ফোর্সটা যদি বেশি হয়ে যায়, সো এই ডাইটার একটা টেন্ডেন্সি হচ্ছে সে ওয়াশ ফাস্টনেসটা সাফার করে, কারণ হচ্ছে ওয়াটার সলিউবিলিটিটাই গুণটাই তার একটা দোষ। যেমন গুণ তেমনই দোষ। মোস্ট অফ দ্য ডিরেক্ট ডাইস বিলং টু এজো ক্লাস, ক্রোমোফোর হিসেবে এজো গ্রুপ থাকে। অ্যান্ড সুইটেবল সেলুলোজিক ফর সেলুলোজিক, অন্যান্যগুলোও হয় অর্থাৎ সেলুলোজিক ফাইবার সমূহের জন্য, যেমন কটন, ঝুট, তারপরে এই ধরনের সেলুলোজিক যে ফাইবারগুলি রয়েছে ভিসকস, সেই সমস্ত ফাইবারগুলি সাধারণত ডিরেক্ট ডাই দিয়ে ডাইং করা হয়। ওকে, সো হোয়ার দ্য প্রোডাক্ট ফেসেস নো ডোমেস্টিক ওয়াশেস লাইক চিপার কার্পেটস, যেমন পাটের আমরা কার্পেট তৈরি করি, অর্থাৎ বলা হচ্ছে যেটা এখানে ধোয়াধুয়ি করা হবে না, মানে ম্যাক্সিমাম মানে নিত্যদিনের কাপড় চোপড় হলে তো খুব পরিমাণে ধোয়াধুয়ি হবে, তাই না? তো এখানে যেটা বলা হচ্ছে যেটা ডোমেস্টিক ওয়াশ এরকম গৃহস্থলী বা এই ধরনের ওয়াশে যায় না, যেতে পারে না, যেতে হয় না, সেই সমস্ত জায়গায় সাধারণত ইউজ করা হয় যেমন কার্পেটস। সো ডাইস আর রিটেইনড বাই দ্য ফাইবার থ্রু দ্য হাইড্রোজেন বন্ডস এন্ড ভ্যান ডার ওয়ালস বন্ডস। সো ডাই এবং ফাইবার যে বন্ড গঠন করে সেই বন্ডগুলি হচ্ছে, আমরা যদি কথা বলি সেগুলি হচ্ছে থ্রু দ্য হাইড্রোজেন বন্ডস এন্ড ভ্যান ডার ওয়ালস ফোর্সেস। এই বন্ড সম্পর্কিত ধারণা তোমাদের থাকার কথা, যে হাইড্রোজেন বন্ডস এবং ভ্যান ডার ওয়ালস, আমরা 4 প্রকার বন্ডসের কথা সেদিন জেনেছি। আয়নিক বন্ডস, যেখানে আমরা প্লাস এবং মাইনাসে হচ্ছে আয়নিক বন্ডস। কোভ্যালেন্ট বন্ড, সবচেয়ে শক্তিশালী বন্ড। কোভ্যালেন্ট বন্ড কি? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কোভ্যালেন্ট বন্ডটা সৃষ্টি হয়। দেন হচ্ছে হাইড্রোজেন বন্ড, দুটা কমিউনিটির হাইড্রোজেন হাইড্রোজেন মিলে যে বন্ড সৃষ্টি করে সেটাকে হাইড্রোজেন বন্ডস বলছে, এবং একটা অণু আর একটা অণুর সাথে স্বাভাবিক অবস্থানে
থাকার ফলে বা একটা বস্তু আরেকটা বস্তুর সাথে থাকার ফলে যে দুর্বল একটা ফোর্সের সৃষ্টি করছে সেটাকে ভ্যান ডার ওয়ালস ফোর্স বলে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন বন্ডস এবং ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে ডাইটা ফাইবারের সাথে যুক্ত থাকে। সো এই জন্য মানে ডাইটা ফেব্রিক থেকে কখন উঠবে, ফেব্রিক থেকে কখন উঠে আসবে, যখন তার বন্ডটা ছুটে যাবে, তাই না? ওয়াশ ফাস্টনেস মে বি ইমপ্রুভ বাই সুইটেবল আফটার ট্রিটমেন্ট। এখন অনেকেই চিন্তা করতে পারে যে এটার তাহলে টেকনিক নেই এটাকে ইমপ্রুভ করার। অবশ্যই আছে, যে এমন কিছু করা উচিত যাতে কিনা এই ডাইসটা উঠে না আসতে পারে, এরকম লাইক যে কোনো টেকনিক হতে পারে। সো ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যাসিড গ্রুপস, direct dyes react with protein fibers forming one sparkling set lack of brilliancy। তো তার আগে প্রথম কথায় যাই, আমরা নানা প্রকার আফটার ট্রিটমেন্ট দেখতে পারি। আমরা বিভিন্ন প্রকার মেটাল কমপ্লেক্স এখানে যুক্ত করতে পারি। মেটাল কমপ্লেক্স যুক্ত করলে কি হবে, যে ডাইসটা আছে, ডাইসের সাথে ফ্যাব্রিকের সাথে ডাইটা ধরছে, ডাইটা ধরার পর উপর থেকে আরেকটা কোনো কিছু দিয়ে সাবস্টেন্স দিয়ে আমরা আটকে দিয়েছি। এরকম টেকনিক হতে পারে, যেটাকে আমরা সাধারণত আফটার ট্রিটমেন্ট টেকনিক বলে থাকি। তো এটা দিয়ে সিল্ক বা প্রোটিন ফাইবার সমূহ যেমন উল এবং এগুলো ডাইং করা যায়। বলা হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যাসিড গ্রুপ, যেহেতু অ্যাসিড গ্রুপ আছে সেহেতু আমার কি বলা হচ্ছে, যেহেতু প্রেজেন্স অফ অ্যাসিড গ্রুপ আছে সেখানে ডিরেক্ট ডাইস রিঅ্যাক্ট উইথ প্রোটিন ফাইবার ফর্মিং ফার্স্ট শেডস বাট ল্যাক অফ ব্রিলিয়ান্সি। কিন্তু সেটার ব্রিলিয়ান্সিতে একটু ঘাটতি দেখা যায়। ব্রিলিয়ান্সি কি, যে কাপড়টা কত আমরা বলি না এই কালারটা অনেক বেশি ব্রিলিয়ান্ট, মানে ভালো লাগছে, ঠিক আছে? এই হলো ডিরেক্ট ডাইসের আমরা যদি প্রাইমারি কথা বলি সে কথাগুলি। নিশ্চয়ই তাহলে সামারাইজ যদি করি এইটুকু, তাহলে কি দাঁড়ালো, ডিরেক্ট ডাই একটি ওয়াটার সলিউবল ডাই, অ্যানায়নিক ডাই, যেটা সালফোনিক অ্যাসিড গ্রুপ কন্টেইন করে, যেটার সেলুলোজিক ফাইবারের জন্য সুইটেবল, প্রোটিন ফাইবারও ডাইং করা যায়। কিন্তু ওয়াশ ফাস্টনেস প্রপার্টিসটা খারাপ, লাইট ফাস্টনেস প্রপার্টিসটা ভালো। কেন ওয়াশ ফাস্টনেস প্রপার্টিসটা খারাপ? দুর্বল বন্ডের জন্য এবং ওয়াটার সলিউবলাইটির জন্য, মূলত সেটি ওয়াটার সলিউবল হয়ে বেরিয়ে আসে। ওকে, কেমিক্যাল নেচার অফ ডিরেক্ট ডাইস আরেকটু ভিতরে চলে যাই। বলা হচ্ছে স্ট্রাকচার, মোর দেন 70% অফ ডিরেক্ট ডাইস আর আনমেটালাইজড এজো স্ট্রাকচার, অর্থাৎ ক্রোমো 4 গ্রুপ যেটা এজো, সেই এজো থাকবে, এজো স্ট্রাকচার। আমরা ক্রোমো 4 পড়ে এসেছি না? এন্ড গ্রেট মেজরিটি অফ দেম ডাই এজো হতে পারে, পলি এজো হতে পারে, অর্থাৎ এরকম দুইটা তিনটা, বা পলি মানে তো অনেক, অনেকগুলো হতে পারে। তাহলে স্ট্রাকচারে মূল ক্রোমোফোর হিসেবে প্রায় 70% থাকছে। আমরা তো আরো ক্রোমোফোরের কথা শুনেছি, তাই না? এজো, নাইট্রো, নাইট্রোসো ইত্যাদি। সো এখানে প্রায় 75%-এর মতো এজো গ্রুপটা থাকছে। আয়নিক নেচার তো আমরা জানি, their ionic nature is anionic. Solubility, they are soluble in water, we know about it. Affinity, we know the term affinity and substantivity. Affinity কি বলছে, they have an affinity for a wide variety of fibers such as cotton, viscose, silk, jute, linen. Do you know that linen is a natural fiber and natural cellulosic fiber? আশা করি পড়েছো টেক্সটাইল র মেটেরিয়াল 1-এ লিনেন, ফ্লাক্স যেটাকে বলা হয়। So they do not make any permanent chemical bond with a cellulosic fiber, but they attach to it via very hydrogen bonding as well, van der Waals forces. তাহলে এই সমস্ত ফাইবারের প্রতি তারা অ্যাফিনিটি শো করে, এবং দুটো বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড এবং ভ্যান ডার ওয়ালস ফোর্স। ওকে, their flat shape and their length enable to lie alongside of the cellulosic fiber and maximize the van der Waals forces, dipole হাইড্রোজেন বন্ড। অর্থাৎ এটার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচার ফ্ল্যাট স্ট্রাকচারের কারণেও মূলত সে সেলুলোজের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, যে লাই অ্যালং সাইড অফ দ্য সেলুলোজ ফাইবার, সেলুলোজের সাথে ওইসের সাথে যুক্ত হতে পারছে। ওকে, কেমিক্যাল নেচার অফ ডিরেক্ট ডাই। একই ধরনের কথা ঘুরে ফিরে বারবার আসে। তুমি যদি একবার মূল কথাটা জেনে যেতে পারো তাহলে দেখবা এগুলোই বারবার আসতেছে। প্রপার্টিস অফ ডিরেক্ট ডাই যদি আমরা কথা বলি, যে ইট ইজ সলিউবল ইন ওয়াটার, একই কথা একটু আগে যেগুলো দেখে আসলাম। Sodium salt of sulfuric acid and carboxylic acid, it has a strong affinity to cellulosic fiber. Protein fiber can be dyed with this dye.
comparatively cheap, একটু সস্তা, easily diffusible into the fiber, diffusible মানে ভিতরে প্রবেশ করতে পারে, wash fastness is not so good, এটা আমরা জানি, tinctorial power of the dye is very good, কালার উৎপন্ন করতে পারে ভালো, উজ্জ্বল দেখাবে, বাট প্রোটিন বা এই ধরনের ফাইবারের ক্ষেত্রে কিন্তু সেদের রিলিয়েন্স প্রভাব হয়ে থাকে। একই ধরনের কথা, এতক্ষণ ধরে ক্রাইটেরিয়া, প্রপার্টিস আর স্ট্রাকচার সব কথাই জানলাম, এই পর্যায়ে আমরা জানতে চাচ্ছি যে এটাকে আমরা ভাগ করব। তো এটা ডিরেক্টলি অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লিকেশন অনুসারে যদি আমরা ভাগ করি তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে ক্লাসে সেলফ লেভেলিং, সেলফ কন্ট্রোলেবল এন্ড টেম্পারেচার কন্ট্রোলেবল। লেভেলিং শব্দটার সাথে আমরা পরিচিত, তাই না, যে লেভেল ডাইং হবে, সেলফ কন্ট্রোলেবল, টেম্পারেচার কন্ট্রোলেবল, তার মানে এখানে টেম্পারেচার কন্ট্রোল করবে। চলো দেখে নিই কি বলছে। ক্লাস এ, সো এটি হচ্ছে সেলফ লেভেলিং। কি বলা হচ্ছে, ডাইস মাইগ্রেট ওয়েল, একা একাই সুন্দর মাইগ্রেট হয়, অর্থাৎ ডিরেক্ট ডাইসের ভিতরেও কিছু পার্থক্য আছে, সেই জন্য তাদেরকে আমরা ক্লাসিফাই করছি। হাই লেভেলিং পাওয়ার, অর্থাৎ এটার জন্ম থেকেই লেভেলিং পাওয়ারটা সুন্দর। দে মে ডাই আনইভেনলি ফাস্ট বাট আফটার বয়েলিং উইথ ব্রিং অ্যাবাউট দ্য ইভেন ডিস্ট্রিবিউশন। প্রথমের দিকে আনইভেন হয়, বাট এটা যখন ডাইং সার্কেলটা পুরো করে, অর্থাৎ তো বয়েল টেম্পারেচারে চালানোর পর এটি সাধারণত ইভেন হয়ে যায়। এটাকে আমরা সেলফ কন্ট্রোলেবল বলছি, অর্থাৎ একা একাই লেভেল ডাইং ইনশিওর করে। ক্লাস বি, পোর লেভেলিং পাওয়ার, এটাকে বলা হচ্ছে পোর লেভেলিং পাওয়ার। বলা হচ্ছে কিরকম, এটাকে কি আমরা বললাম যে এটার লেভেলিং পাওয়ার সেভাবে নেই, মানে কম, মানে একা একা হতে চায় না। Dye exhaustion must be brought about by the control addition of salt. আমরা সল্ট যুক্ত করি, সল্ট, গ্লুবার সল্ট গতকাল জেনেছি। এই গ্লুবার সল্ট এখানে ডাই এক্সিউশনটাকে কম বেশি করাতে সাহায্য করে, ডিউ টু দা নেগেটিভ চার্জ। যদিও ক্লাস এতেও এগুলোতেও দিতে হবে হালকা, বাট এই ক্ষেত্রে যেটা সল্টটা সেটা রিমার্কেবল ইউজ করতে হবে। তাহলে এখানে ইভেননেসটা ডিপেন্ড করছে, ইভেননেস বলতে এক্সিউশনটা ডিপেন্ড করছে সল্টের উপর, আর এক্সিউশনটা যদি ইউনিফর্ম হয় তাহলে আমার যে ডাইং শেড সেটি ইউনিফর্ম হবে। So these dyes are not taken up uniformly that initial stage and extremely difficult to correct the levelness. Okay, মানে করে একটা সল্ট দিলাম, পু করে বেরিয়ে গেল, আবার একটা সল্ট দিলাম, অর্থাৎ সল্ট কন্ট্রোলেবল। ক্লিয়ার? এই টেম্পারেচার কন্ট্রোলেবল, ক্লাস সি, these are not self-leveling, highly sensitive to salt, definitely, and the exhaustion of these dyes cannot adequate by controlled by addition of salt alone. They required additional control by temperature. এই ডাইসকে কন্ট্রোল করতে গেলে আমাদের টেম্পারেচার এবং সল্ট দুটোই লাগবে। সো এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা তিনটি ভাগে ভাগ করলাম। একটি হচ্ছে সেলফ লেভেলিং, নিজে নিজেই পারে, সেকেন্ড হচ্ছে সল্ট কন্ট্রোলেবল, সল্টের উপর বেস করে থাকে, আরেকটি হচ্ছে সল্ট এবং টেম্পারেচার দুটোই লাগছে। ওকে, এরপরে যদি আমরা দেখি নেক্সট স্লাইড, ক্লাসিফিকেশন অফ ডিরেক্ট ডাই অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল স্ট্রাকচার। আমরা একটু আগে বললাম না যে 75% এজো। সো নাও একটু দেখে নেই, ভয় পাওয়ার কিছু নেই যে মুখস্থ করতে হবে, বাট একটু তো চোখ কান খোলা রাখতেই হবে যেখানে যে আমরা কি স্ট্রাকচারটা আসলে আমরা যেটা পড়ে আসলাম সেটা আছে কিনা। তো চলো আমরা একটু দেখি। বলা হচ্ছে মনো এজো, মানে হচ্ছে একটা এজো, SO3 আছে, পেয়েছো? তারপরে হচ্ছে ডাই এজো, মানে কি একটা এজো, দুইটা এজো। ওকে, পেয়েছো? তাহলে মনো এজো, ডাই এজো, ট্রাই এজো, খুবই সিম্পল, খুবই সহজ। ট্রাই এজো স্ট্রাকচার খেয়াল না থাকলেও মেরে দিতে পারি নাকি, এ ধরনের মনে হচ্ছে যে তিনটা এজো মেরে দিব তারপরে স্ট্রাকচার দেওয়া হয়। ওকে, দেন হলো পলি এজো, না না কতগুলো থাকবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। ওকে, তাহলে আমরা এজোর ভিত্তিতে পেলাম। তারপরে হচ্ছে যে স্টিল বেনো ডেরিভেটিভস, এই ধরনের কিছু স্টিল বেনো রয়েছে লাইক স্ট্রাকচার, এটা হতে পারে। তবে আমরা বললাম না 70% এজোডাইস ইউজ করা হয়। থায়োজোল ডেরিভেটিভস, ঠিক আছে, পেথা ক্লোরিন ডেরিভেটিভস, পেথা ক্লোসায়ানাইন ডেরিভেটিভস, খুবই জটিল মনে হচ্ছে তাই না? দেখো কিন্তু একটা কপার আছে, এটা কিন্তু মেটাল কমপ্লেক্স এবং ইয়েটাকে বলটা শক্তিশালী হয়, ঠিক আছে, SO3।
ওকে, এতটা নেওয়ার দরকার নাই, ভয় পাওয়ার কিছু নাই, আমরা দেখে যাই, এই তো শেষ। সো এখানে তাহলে আমরা দেখলাম মনোএজো, ডাইএজো, ট্রাইএজো, পলিএজো, স্টিলবেন, থায়াজল, পিথালোসাইয়ানিন derivatives. Now the point, mechanism of direct type. mechanism of direct type এ আমরা যদি দেখি কিভাবে এটা ফাইবারের সাথে বন্ড করে, এটি তো মেকানিজম, তাই না? তো চলো দেখি কিভাবে বন্ড করে। বলা হচ্ছে cellulose acquires negative charge in the immersion in water and while molecules also split to release dianion in the bath. কি বললাম? সেলুলোজ প্রথমে কি চার্জ, নেগেটিভ চার্জ ধারণ করবে যখন পানিতে চুবানো হবে, এবং ডাইমলিকুলস গুলো অ্যানায়নিক ডাই হিসেবে স্প্লিট হবে। Initially, few dianions are absorbed from the surface of the fiber, but most of these are repel out from the surface due to the huge negative potential difference, যেটাকে আমরা জিটা পটেনশিয়াল, এই যে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার and further die phase. কি ঘটনা? এটা যদি পানিতে দেই, পানিতে দিলে একটা নেগেটিভ চার্জ হচ্ছে, ঠিক আছে, এন্ড এই পাশে ডাইটাও নেগেটিভ চার্জ হচ্ছে, নেগেটিভ চার্জ হচ্ছে। ফলে কি হবে? প্রাইমারিলি যে ডাইগুলো ফাইবারের প্রতি আকৃষ্ট হলেও তারা এই যে জিটা পটেনশিয়ালের কারণে রিপেল করবে, ফলে তো আর তাহলে ডাইটা হচ্ছে না। So now the question is that the addition of electrolyte reduces the zeta potential and promotes absorption by releasing sodium cation which get attached with the dye. ওই যে আমরা তখন কি দেই, সল্ট দেই, যেটাকে আমরা ভালো করে বা ভালো ল্যাঙ্গুয়েজ বলতে পারি, যেটাকে আমরা ইলেকট্রোলাইট বলছি। তো ইলেকট্রোলাইট মানেই হচ্ছে সল্ট, সেটা গ্লুবার সল্ট বা হতে পারে। তো যার ফলে সেটি তখন কি করছে, চার্জগুলিকে রিমুভ করে দিচ্ছে, ফলে দেন ডাইতে যাচ্ছে। ওকে, সো attach the dye, carries it up the surface and reduces the extent osmotic work required to transfer the accompanying methyl ion. আরেকটা জিনিস, আমরা অসমোটিক প্রেসার থেকে যে কম ঘনত্বের মানে বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে তো প্রভাবিত হয়। তো যেখানে ডাই ওয়াটার কন্টেইনিং যে সলিউশনটা, তো সেখানে যখন ফাইবারটা আমরা ইমার্স করেছি তখন সেটি যখন সোয়েলিং হয়েছে, তো তার ভিতরেও কিছু ওয়াটার ঢুকেছে, বাট সেখানে তো ডাইমলিকুল ঢুকেনি, ফলে সলিউশনের যে সামঞ্জস্যতা, ইকুইলিব্রিয়াম কন্ডিশন বজায় রাখার জন্য সেখানে ডাইমলিকুল গুলো ছুটে, কিন্তু ছুটতে গিয়ে হয়েছে যখন চার্জ অ্যাটাক করে এটাকে সরিয়ে দিলে দেন তারা ভিতরে প্রবেশ করে। ডান। Sodium salt of dimolecules deposit on the fiber surface, slowly diffuse into the water, solen the cellulosic matrix and place itself alongside by the polymer chain with hydrogen bond and van der Waals bond forces as shown in the figure. আমরা দেখব তারপর বন্ড তৈরি করে। Application of heat facilitate the breaking of aggregates as well as reduce the zeta potential. দেখো দুটো কথা এখানে বলা হচ্ছে, একটা হচ্ছে এগ্রিগেশন, ব্রেকিং অফ এগ্রিগেশন। আমরা অনেক সময় দেখি না, ছোটবেলায় রং খেলছি কিনা আমি জানি না, ওই রং নিয়ে আসলে বাতাসে রাখলে বা এই ধরনের ইয়ে হয়ে যায়, গুটি গুটি হয়ে যায়, বা তুমি যখন হরলিক্স বা কোনো কিছু একসাথে গুলাতে যাও তখনও কিন্তু একসাথে ইয়ে বেঁধে যায়। তো এটাকে আমরা এগ্রিগেট কন্ডিশন বলছি। যখন আমরা টেম্পারেচার দিব, এই এগ্রিগেট কন্ডিশনটা থাকবে না, সেটা তো আমরা সবাই জানি, এবং একই সাথে এই টেম্পারেচারটা কি করছে, জিটা পটেনশিয়ালটাকেও রিডিউস করতে সাহায্য করছে, বিকজ অফ যখন হিট অ্যাপ্লাই করা হবে তখন মলিকিউল গুলো তো এনার্জি অ্যাবজর্ব করবে এবং তারা ছোটাছুটি শুরু করবে, খুবই স্বাভাবিক। So direct dyes are absorbed on specific sites on the surface area and proposed Langmuir equation rather than diffuse fashion proposed by Friendly's equation. That is two term. এটা তোমরা ওয়েট প্রসেসিং 3 অথবা 4 এ পড়বে যদি ওয়েট প্রসেস নাও। তো আমি সিম্পলি বলি, ল্যাংমুইর এবং ফ্রেন্ডলিস দুটো টার্ম আসছে যে এই যে ডাইটা ফাইবার সারফেসে ডিপোজিট হবে বা ফাইবার সারফেসে প্রবেশ করবে, তো সেই যে প্রবেশ করাটা সেটা আসলে কিভাবে প্রবেশ করবে, তাদের ফিনোমেনাটা কি, সেটা ফিনোমেনাটা বোঝার জন্য দুই ধরনের কথা বলেছেন দুইজন। ল্যাংমুইর বলছেন যে একটা সার্টেন টাইম পর্যন্ত, অর্থাৎ এটি নিবে না। ল্যাংমুইর বলছেন যে মনে করো ডিমের কেস, তাহলে ডিমের কেসে কি ফাঁকা ফাঁকা জায়গা আছে, তাহলে ডিমের কেসে যতগুলা ডিম বসে যাবে
এরপর আর কোনো ডিম নেওয়া যাবে না সেখানে, বা ডিম ধরবে না। তো ল্যাংমুইর সাহেব তাই বলছেন যে ফাইবার সারফেসে এরকম কিছু জায়গা আছে যেখানে ডাইমলিকুল গুলো পেনিট্রেট করে, কিন্তু যখন এই জায়গাটা ফিল আপ হয়ে যায় ডাইমলিকুল গুলো দিয়ে, তখন একটা সার্টেন টাইম পর এটি আর কোনো ডাইমলিকুল নিবে না। এটি হচ্ছে ল্যাংমুইরের থিওরি। অপরদিকে ফ্র্যানলিস বলছেন যে না, একটু হলেও নিবে, সময় বাড়ার সাথে সাথে আমার যদি কন্ডিশন ঠিক থাকে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তাহলে কি হবে? এই নেট কি চলে গেল নাকি? তাহলে তো নেটও যাবে। আরে ওকে, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো স্টুডেন্টস, ভালো হয়েছে।